আচ্ছা দেখুন তো এই বাচ্চাটাকে চিনতে পারেন কিনা। যদি আপনি 90s-এর মানুষ হন তাহলে অবশ্যই এই বাচ্চাটাকে চিনতে পারবেন। আজকের গল্প নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই, কারণ এই মুভিটা দেখেননি এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে। এই বেবিজ ডে আউট নামের মুভিটার সাথে জড়িয়ে আছে আমাদের অনেক অনেক স্মৃতি। ছোটবেলায় এই বাচ্চাটার হাস্যকর সব কাজ কারবার দেখে হাসতে হাসতে পেটে খিল লেগে যেত আমাদের সবারই। তো চলুন আজকে এই মুভির এক্সপ্লেনেশনের মাধ্যমে ছোটবেলার স্মৃতিটাকে একটু মনে করা যাক। গল্পটা আমেরিকার শিকাগো শহরের এক বিখ্যাত ধনী পরিবারের, আর এই পরিবারেই রয়েছে আমাদের সবার আদরের এই ছোট্ট বাচ্চাটা। আদর করে তার বাবা মা তাকে বিঙ্ক নামে ডাকে। তাকে দেখার জন্য তার বাবা মা গিলবার্টিন নামেই এই মহিলাকে রেখেছে। বিঙ্ক কিন্তু সবসময় অ্যাডভেঞ্চার অফ বেবি বো নামের একটা ছোট্ট গল্পের বই পড়তে পছন্দ করে। গিলবার্টিন সবসময় তাকে এই বইটা পড়ে শোনাতো। বইটা প্রতিদিন শুনতে শুনতেই তার প্রায় 100 বারের উপরে এই বইটার গল্প শোনা হয়েছে। বিঙ্কের মা ল্যারিনের খুব শখ সে তার ছেলের ছবি নিউজ পেপারে খুব বড় করে ছাপাবে, তাই সে শহরের এক বড় ফটোগ্রাফারকে ফোন করে ভাড়া করে। কিন্তু 3 জন চোর মিলে সেই ফটোগ্রাফারকে বেঁধে রেখে নিজেরাই ফটোগ্রাফার সেজে বেবি বিঙ্কের বাড়িতে চলে যায়। বাড়িতে এসে মিসেস ল্যারিনকে দেখে চোরদের দলের প্রধান তার সামনে এসে বলে, আমি মিস্টার চার্লি, এই শহরের সবচেয়ে ফেমাস ফটোগ্রাফার। আপনার বাচ্চাটা তো খুবই কিউট। এই বলে সে বেবি বিঙ্ককে কোলে নিতে চায়। তখন বেবি বিঙ্ক তার জায়গা মতো একটা লাথি মারে। যেহেতু সেই ফটোগ্রাফারকে ল্যারিন আগে কখনোই দেখেনি, তাই সে তাদেরকে দেখেও বুঝতে পারে না যে তারা ছদ্মবেশে এসেছে। সে তাদেরকে আসল ফটোগ্রাফার ভেবে বেশ প্রশংসা করতে থাকে। কিছুক্ষণ ফটোগ্রাফারদের মতো অভিনয় করার পর চোরদের দলের প্রধান, যার নাম অ্যাডি, সে ল্যারিনকে বলে, আপনার বাচ্চাকে কিছুক্ষণ একটু আমাদের সাথে একা ছেড়ে দিন। আপনি এখানে থাকলে সে বারবার আপনার দিকে তাকিয়ে থাকবে, আর এতে তার ছবি বেশি ভালো আসবে না। আর সেই সাথে আপনি যে জামাটা পরে আছেন এটাতে আপনার সৌন্দর্য ঠিকমতো প্রকাশ পাচ্ছে না। আপনার নিশ্চয়ই এর চেয়ে আরও অনেক ভালো জামা আছে, আপনি সেগুলোর মধ্য থেকে একটা ভালো জামা পরে আসুন। এডির কথা শুনে ল্যারিন তার বাচ্চাকে একা রেখে তাড়াহুড়া করে উপরের রুমে চলে যায় নিজের জামা কাপড় চেঞ্জ করার জন্য। গিলবার্টিন যাওয়ার আগে তাদের বেবিকে বইটা দিয়ে বলে, বেবি বিঙ্ক যদি কান্নাকাটি করে তাহলে তাকে এই বইটা পড়ে শোনাবেন, তাহলে সে শান্ত হয়ে যাবে। এদিকে সবাই চলে যাওয়ার পর তারা 3 জন বেবি বিঙ্ককে জানালা দিয়ে গাড়িতে করে নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তারা বেবি বিঙ্ককে শান্ত করার জন্য একটা বই নিজেদের সাথে নিয়ে যায়। অন্যদিকে মিসেস ল্যারিন যখন তার জামা কাপড় বদলে নিচে আসে তখন সেখানে এসে দেখে কেউই নেই। আর টেবিলের ওপর একটা কাগজে লেখা আছে, আমরা আপনার ছেলেকে কিডন্যাপ করেছি, ভালো চাইলে পুলিশকে জানাবেন না। এদিকে বেবি বিঙ্কের বাবা মিস্টার কটওয়েলের কাছেও একটা চিঠি পৌঁছে যায়, যেখানে লেখা, মিস্টার কটওয়েল, আমরা আপনার ছেলেকে কিডন্যাপ করেছি। যদি তাকে জীবিত ফেরত চান তাহলে আজকে ওভালটিন ফ্যাক্টরির পেছনে $50 মিলিয়ন রেখে যাবেন। ওদিকে চোরদের দলের প্রধান অ্যাডি আর তার 2 সাগরেদ ভিকো ও নরবি জঙ্গলের কাছে গিয়ে নিজেদের জামাকাপড়, নকল দাড়ি, চুল এবং তাদের গাড়িটাও বদলে ফেলে। তারপর বেবি বিঙ্ককে তাদের বাসায় নিয়ে যায়। বাসায় গিয়ে প্রথমেই তারা বেবি বিঙ্কের জামা কাপড় পাল্টানোর কথা চিন্তা করে। তারা কেউই আগে কোনোদিন বাচ্চা পালন করেনি, তাই অনেক কষ্ট করে নরবি বেবি পিঙ্ককে একটা সাধারণ জামা পরায়। এদিকে ভিকো গরম দুধ নিয়ে আসে বেবি পিঙ্ককে খাওয়ানোর জন্য। ভিকো অ্যাডিকে জিজ্ঞাসা করে, গরম দুধে বাচ্চার আবার মুখ পুড়ে যাবে না তো? অ্যাডি বলে, নিজের চামড়ায় কয়েক ফোঁটা দুধ ঢেলে চেক করে দেখো কতটা গরম। ভিকো দুষ্টুমি করে নরবির টাক মাথায় তখন কয়েক ফোঁটা দুধ ঢেলে দেয়। নরবি গরম দুধের ছ্যাঁকা খেয়ে চিৎকার করে ওঠে, আর এসব দেখে বেবি পিঙ্ক খুব মজা পায় আর হাসতে থাকে। অ্যাডি তাদের বলে, বাচ্চাটাকে এখন ঘুম পাড়িয়ে দাও, বাচ্চাটা ঘুমিয়ে গেলে আশেপাশের কেউ সন্দেহ করবে না। নরবি তখন বাচ্চাটাকে পাশের রুমে নিয়ে যায় ঘুম পাড়ানোর জন্য। সে অনেক চেষ্টা করে বেবি বিঙ্ককে ঘুম পাড়ানোর, কিন্তু কোনোভাবেই সে তাকে ঘুম পাড়াতে পারে না। সে তার সামনে নাচ গান করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। তখন পাশের রুম থেকে এডি বলে ওঠে, বাচ্চাটাকে সেই গল্পের বইটা পড়ে শোনাও তো, তাহলে হয়তো সে ঘুমিয়ে যাবে। কিন্তু নরবি ছিল অশিক্ষিত, সে ঠিকমতো পড়তেও পারত না, তাই কোনো মতে ভাঙা গলায় সে বই পড়ে শোনাতে শোনাতে সে নিজেই ঘুমিয়ে পড়ে। এদিকে মিসেস ল্যারিনের বাসা থেকে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের সাথে বেশ কিছু গোয়েন্দা অফিসারও তাদের বাসায় আসে এবং বিভিন্ন জিনিসপত্র হাতে নিয়ে পরীক্ষা করতে থাকে। পুলিশ মিসেস ল্যারিনকে আপাতত বাইরে যেতে নিষেধ করে। অন্যদিকে নরবি ঘুমিয়ে যাওয়ার কারণে বেবি বিঙ্ক নিজেই নিজের বই খুলে দেখতে থাকে। বিঙ্ক তখন বাইরে তাকিয়ে 2টা কবুতর দেখতে পায়। সেই সাথে সে বইয়ের পাতা উল্টে বড় বড় 2টো কবুতরের ছবিও দেখতে পায়। তাই সে বইয়ের গল্পের মতো অ্যাডভেঞ্চার করার জন্য নিজেই হামাগুড়ি দিতে দিতে বিছানা থেকে নেমে কবুতরটার পিছু পিছু যাওয়া শুরু করে। এদিকে অ্যাডি আর ভিকো পাশের রুমে বসে টিভি দেখছিল। তাদের বেবি বিঙ্কের দিকে কোনো খেয়ালই নেই। বিঙ্ক সেই কবুতরটাকে ফলো করতে করতে সিঁড়ি বেয়ে একদম বাসার ছাদে উঠে যায়। ছাদ থেকে ভাঙা কাচের অংশ দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে সে। তখন বিঙ্কের মুখ থেকে কয়েক ফোঁটা লালা এসে অ্যাডির ঘাড়ের উপরে পড়ে। অ্যাডি আর ভিকো প্রথমে বুঝতে না পারলেও পরে উপরের দিকে তাকিয়ে দেখে বিঙ্ক ছাদের উপর থেকে তাদের দিকে তাকিয়ে আছে। তারা সাথে সাথে গিয়ে নরবিকে জাগিয়ে তোলে। তারপর বিঙ্ককে ধরার জন্য আবার ছাদে চলে যায়, কিন্তু বিঙ্ক আবার কবুতরের পিছু করতে করতে একটা বড় কাঠের পাটাতনের উপর উঠে পড়ে। এরপর হামাগুড়ি দিতে দিতে সে পাশের ছাদে চলে যায়। অ্যাডি যখন বিঙ্ককে ধরতে
আসে তখন সে পাটাতনে আঘাত খেয়ে ওখানে পড়ে যায়। ভিকো তখন রেগে গিয়ে ওই পাটাতনটাকে নিচে ফেলে দেয়। অন্যদিকে বেবি বিঙ্ক মনের আনন্দে হামাগুড়ি দিতে দিতে ইচ্ছামতো সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ভিকো আর নরবি কোনো রকমে এডিকে সোজা করে দাঁড় করায়। তারপর তারা তাকে বলে আমাদের এখান থেকে লাফ দিয়ে পাশের বিল্ডিংয়ে যেতে হবে, কারণ বাচ্চাটা ওদিকেই চলে গেছে। তারপর তারা 1 2 3 বলে লাফ দিয়ে পাশের বিল্ডিংয়ে চলে যায়। মাথায় আঘাত পাওয়ার কারণে এডি তাদের সাথে লাফ দিতে পারে না, সে সাথে সাথেই নিচে পড়ে যায়। বেবি বিঙ্ক ততক্ষণে হামাগুড়ি দিয়ে একটা বাসার ভেতরে ঢুকে পড়েছে। সে বাসার দরজায় হাত দিয়ে শব্দ করতে থাকে। সেই বাড়ির মহিলা এসে দরজা খুলে দেয়। ঠিক তখনই কুরিয়ার সার্ভিসের ডেলিভারি বয়ও সেই বাসায় এসেছিল। তাই সেই মহিলা বেবি বিঙ্ককে দেখতে পায় না। বাচ্চাটা তাদের পায়ের নিচ দিয়ে হামাগুড়ি দিয়েই বাইরে বের হয়ে যায়। সে সরাসরি গিয়ে লিফটের উপরে পড়ে, আর তখনই লিফটটা চালু হয়ে যায়। এরপর বেবি বিঙ্ক নিচে চলে আসে। এদিকে ভিকো নরবি এসে দেখে এডি আধমরা হয়ে নিচে পড়ে আছে। তারা তাকে টানাটানি করে কোনো রকমে দাঁড় করায়, আর ওই সময় বিঙ্ক তাদের পেছন দিয়ে চলে যায়। বিঙ্ক পাশে একটা নীল রঙের বাস দেখতে পায়, যেটা দেখে তার বেবি বউয়ের সেই নীল রঙের বাসটার কথা মনে পড়ে যায়। তারপর সে হামাগুড়ি দিয়ে সেই বাসটায় উঠে পড়ে। বাসটা যখন ছেড়ে দিয়েছে তখন তারা তিনজন দেখতে পায় বিঙ্ক বাসে করে চলে যাচ্ছে, আর তারা সাথে সাথে সেই বাসটাকে ফলো করার জন্য নিজেদের গাড়ি নিয়ে বাসটার পিছে ধাওয়া করে, কিন্তু ঠিকমতো বাসের পেছনে লেগে থাকতে পারে না। তারা কয়েকবার অন্য পথে চলে যায়, আর তারপর তারা বাসটাকে হারিয়ে ফেলে। অন্যদিকে বাসের ভেতরে এক মোটা মহিলা বিঙ্কের সামনে একটা ঝুড়ি রাখে। বিঙ্ক ঝুড়ির মধ্যে কি আছে সেটা দেখতে গিয়ে ঝুড়ির ভেতরেই ঢুকে যায়। বাস থামলে মহিলা ঝুড়িতে কি আছে তা না দেখেই বেবি বিঙ্কের সহ ঝুড়িটা নিয়ে বাস থেকে নেমে পড়ে। এদিকে চোরের দল শেষ পর্যন্ত বাসটাকে খুঁজে পায়। নরবি দৌড়ে এসে বাসটাকে চেক করতে শুরু করে, কিন্তু সে কোনোভাবেই বেবি বিঙ্ককে খুঁজে পায় না। আর এরই মধ্যে মোটা মহিলাটা ভিকোর সামনে দিয়ে চলে গেলে ভিকো সে ঝুড়ির মধ্যে বেবি বিঙ্ককে দেখতে পায়। তারপর তারা তিনজন মিলে সেই মহিলাটাকে ফলো করতে থাকে। সেই মোটা মহিলা একটু পরেই টের পেয়ে যায় যে ওই তিনজন তাকে ফলো করছে, তাই সে সাথে সাথে নিজের ঝুড়ি রেখে তাদেরকে মারতে শুরু করে। ঝুড়িটা মাটিতে রাখার কারণে বিঙ্ক ঝুড়ি থেকে নেমে আবার হামাগুড়ি দিয়ে চলতে শুরু করে, আর পাশের একটা শপিং মলে ঢুকে পড়ে। এই শপিং মলে যারা শপিং করতে আসতো তাদের বাচ্চাদের জন্য আলাদা বেবি কেয়ার ইউনিট ছিল। বেবি বিঙ্ককে এক মহিলা হামাগুড়ি দিতে দেখে সে মনে করে বাচ্চাটা বেবি কেয়ার ইউনিট থেকে হয়তো বের হয়ে এসেছে, তাই সে আবার তাকে কোলে করে বেবি কেয়ার ইউনিটে রেখে আসে। তো বেবি বিঙ্ক আবার হামাগুড়ি দিয়ে সেই বেবি কেয়ার ইউনিট থেকে আস্তে আস্তে বের হয়ে পড়ে। এরপর সে একটা বেবি কেয়ার সাইকেলের নিচে ঢুকে পড়ে, কিন্তু একটু পরে এক মহিলা আসে আর বেবি কেয়ার সাইকেলটা নিয়ে চলতে শুরু করে। কিছু দূর গিয়ে মহিলাটা থেমে গেলে বেবি বিঙ্ক আবার সেখান থেকে বের হয়ে চলে আসে। বাইরে তখন একজন মহিলা সাংবাদিক বাচ্চাটা হারিয়ে যাওয়ার সম্পর্কে একটা নিউজ রিপোর্ট করছিল। বেবি বিঙ্ক তার পায়ের নিচ দিয়ে মাইক্রোফোনে তার পেঁচিয়ে কোনোভাবে সেখান থেকে চলে আসে। অল্প সময়ের জন্য তাকেও টিভিতে দেখানো হয়, কিন্তু কেউই সেটা লক্ষ্য করে না। তো চোর তিনজন পাশে দাঁড়িয়ে বাচ্চাটাকে কিভাবে খুঁজে পাবে সে বিষয়ে কথা বলছিল। তখন তারা টিভির দিকে তাকিয়ে বুঝতে পারে বাচ্চাটা তাদের আশেপাশেই আছে। এদিকে বেবি বিঙ্ক একটা ট্যাক্সি দেখে তার বেবি বউয়ের একটা ট্যাক্সির ছবির কথা মনে পড়ে যায়। ট্যাক্সির দরজাটা খোলাই ছিল, তাই সে হামাগুড়ি দিয়ে চলতে চলতেই সেই ট্যাক্সির ভেতরে উঠে পড়ে। ওই ট্যাক্সির যাত্রীরা তাকে দেখতে না পেয়ে তার পাশে কিছু জিনিসপত্র রেখে দেয়, ফলে সে আবারও ঢাকা পড়ে যায়। ট্যাক্সি ছেড়ে দেওয়ার পরপরই এডি কোনোভাবে ট্যাক্সির ভেতরে বাচ্চাটাকে দেখতে পায়। ট্যাক্সিটা তার গন্তব্যে পৌঁছানোর পর যাত্রীরা সেখানে নেমে যায়, আর বেবি বিঙ্কও এক ফাঁকে সেই ট্যাক্সি থেকে নেমে যায়। সে ট্যাক্সি থেকে আস্তে করে বের হয়ে যায়। সে বের হয়ে সামনে চিড়িয়াখানা দেখতে পায়, আর এটা দেখে তার মনে পড়ে যায় তার বেবি বউয়ে হুবহু এমন একটা চিড়িয়াখানা ছিল। তাই সে রাস্তার মধ্যে হামাগুড়ি দিয়েই সেই চিড়িয়াখানার দিকে যাওয়া শুরু করে। এদিকে চোর তিনজনও ট্যাক্সিটাকে ফলো করে সেখানে পৌঁছে যায়। তারা দেখতে পায় যে ব্যস্ত রোডের মধ্য দিয়ে বেবি বিঙ্ক চিড়িয়াখানার ভেতরে ঢুকে যাচ্ছে। বিঙ্ক অনেক ছোট হওয়ার কারণে গাড়ির নিচ দিয়ে খুব সহজেই চলে যেতে পারছিল, কিন্তু চোর তিনজন কিছুতেই রাস্তা পার হতে পারছিল না। তাদের রাস্তা পার হতে অনেক সময় লেগে যায়। ততক্ষণে বেবি বিঙ্ক চিড়িয়াখানার ভেতরে ঢুকে যায়। তারা তিনজন যখন চিড়িয়াখানার ভেতরে আসে তখন তারা দেখতে পায় বেবি বিঙ্ক একটা গরিলার খাঁচার ভেতরে ঢুকে গরিলার সাথে বসে আছে, আর গরিলাটাও বেবি বিঙ্ককে খুব আপন করে নিচ্ছে। তারা তিনজন বাচ্চাটাকে সেখান থেকে বের করার অনেক প্ল্যান করে। প্রথমেই ভিকো খাঁচার ভেতরে হাত ঢুকিয়ে বিঙ্কের জুতার ফিতা ধরে টানতে টানতে বাইরের দিকে নিয়ে আসতে চায়, কিন্তু গরিলা সেটা দেখে ফেলে। তখন গরিলাটা রেগে গিয়ে খুব জোরে ভিকোর হাতে একটা ঘুষি মারে, যার ফলে ভিকোর হাত মচকে যায়। তারপর নরবি একটা বড় লাঠি নিয়ে বিঙ্ককে বের করার চেষ্টা করে, কিন্তু এবারও গরিলা তাকে আচ্ছা মতো মেরে দেয়। কিছুক্ষণ পর বিঙ্ক আর গরিলা ঘুমিয়ে যায়, আর এবার অ্যাডি নিজেই বেবি বিঙ্ককে বের করার চেষ্টা করে, কিন্তু বিঙ্ককে বের করার সময় গরিলার ঘুম ভেঙে যায়। গরিলা উঠেই অ্যাডিকে ধরে ফেলে, তারপর তাকে এত জোরে ছুড়ে ফেলে দেয় যে সে উড়ে গিয়ে অন্য একটা খাঁচায় চলে যায়। তারা তিনজন বিধ্বস্ত অবস্থায় সেখানেই পড়ে থাকে। তারপর গরিলার খাঁচার পেছনের দরজাটা হঠাৎ করেই খুলে দেওয়া হয়। বেবি বিঙ্ক পিছন দিয়ে আস্তে আস্তে সেই চিড়িয়াখানা থেকে বের হয়ে যায়। চিড়িয়াখানাটার পাশেই ছিল একটা পার্ক। বেবি বিঙ্ক হামাগুড়ি দিয়ে সেই পার্কের ভেতরেই ঢুকে পড়ে। তাকে দেখে একটা মহিলা বিঙ্কের কাছে এসে তার মায়ের কথা জিজ্ঞাসা করে। বিঙ্ক পাশে তাকায়, সেখানে অন্য একটা মহিলা বসে বই পড়ছিল।
সেই মহিলাকে বিঙ্কের মা মনে করে অন্য মহিলাটা সেখান থেকে চলে যায়। বিঙ্কও তখন হামাগুড়ি দিয়ে পার্কের ভেতর ঘুরতে থাকে। এদিকে বিঙ্কের কিডন্যাপ হওয়ার খবর নিউজ পেপারেও ছাপিয়ে যায়। বিঙ্কের মা তখন কান্নায় ভেঙে পড়ে। ওদিকে চোর 3 জন বেবি বিঙ্ককে খুঁজতে খুঁজতে সেই পার্কে এসে পড়লে তারা তাকে দেখতে পায়। বিঙ্ক তাদের দেখেই একটা টানেলের ভেতর ঢুকে যায়, কিন্তু ছোট্ট বিঙ্ককে তারা টানেলের ভেতর থেকে ধরে ফেলে। তারপর তারা তাকে কোলে নিয়ে বাসায় যাওয়া শুরু করে। গাড়ির কাছে যাওয়ার আগে তারা দেখতে পায় তাদের গাড়ির কাছে 2 জন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। তারা ভয় পেয়ে পার্কের একটা বেঞ্চে বসে পড়ে আর বিঙ্ককে তাদের কোলে বসিয়ে একটা কোট দিয়ে তাকে ঢেকে রাখে। পুলিশরা তাদেরকে দেখে তাদের কাছে আসে। তারপর তাদেরকে জিজ্ঞাসা করে ওই গাড়িটা কার? তখন তারা বলে ওইটা আমাদেরই গাড়ি। পুলিশ তখন বলে গাড়িটা তো চালু অবস্থায় আছে, ওটাকে বন্ধ করনি কেন? এদিকে কথা বলার সময় এডি বিঙ্কের মুখ হাত দিয়ে চেপে ধরে রাখে। তাই বিঙ্ক ভেতর থেকে বারবার এডির আসল জায়গায় গুথা মারতে থাকে। এডি কোনোভাবে পুলিশকে বলে গাড়ির ব্যাটারির সমস্যা আছে, তাই স্টার্ট বন্ধ করিনি। তারপর পুলিশরা তাদেরকে বলে একটা বাচ্চা কিডন্যাপ হয়েছে, তোমরা কি এ ব্যাপারে কিছু জানো? তখন বিঙ্ক এডির পকেট থেকে একটা গ্যাস লাইট খুঁজে পায়। তারপর সে ওটাকে টিপে টিপে আগুন জ্বালিয়ে ফেলে আর আগুন জ্বালিয়ে সে ওটা এডির আসল জায়গার পাশে ধরে রাখে। এডি ব্যথা সহ্য করে নিয়ে বলে না, আমরা তো কিছুই জানি না। পুলিশেরা নানান বাহানায় তাদের সাথে কথা বলতে থাকে। তখন ভিকো আর নরবি পুলিশদেরকে বিভিন্ন কথায় সেখান থেকে সরিয়ে নেয়, কিন্তু ততক্ষণ এডি সহ্য করতে না পেরে বিঙ্ককে ছেড়ে দেয়। তারপর বেবি বিঙ্ক আস্তে করে বেঞ্চের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে চলে যায়, কিন্তু ততক্ষণ এডির প্যান্ট পুরো ধোয়া বের হতে শুরু করেছে। ভিকো আর নরবি এসে দেখে এডির আসল জায়গায় ততক্ষণে আগুন ধরে গেছে। তারা তাকে মাটিতে ফেলে অনেক চেষ্টা করে আগুন নেভানোর। তারা বারবার তার বংশের ভাতির উপর লাথি দিতে থাকে। অবশেষে তারা আগুন নিভাতে সক্ষম হয়। অন্যদিকে বেবি বিঙ্ক হামাগুড়ি দিয়ে বড় একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর সামনে চলে যায়। সেখানে অনেক শ্রমিক কাজ করছিল। সেটা দেখে বিঙ্কের বেবি বউয়ের একটা ছবির কথা মনে পড়ে যায়। হঠাৎ সে দেখে একজন লোক কেক খেয়ে এক টুকরা কেক ভীমের উপর রেখে দিয়েছে। বেবি বিঙ্ক একটা খাওয়ার জন্য সেই ভীমের উপর উঠে বসে আর সাথে সাথেই সেই ভীমটা অটোমেশনের সাহায্যে উপরের দিকে উঠতে শুরু করে। বেবি বিঙ্কও তখন আনন্দের সাথে কেক খেতে খেতে উপরে উঠতে থাকে। এর মধ্যে বিকও সেখানে এসে বিঙ্ককে দেখে ফেলে। সে বাকি দুজনকে ডেকে এনে বিঙ্ককে দেখায়। সে তখন ভীমের উপরে বেশ আনন্দের সাথেই কেক খাচ্ছে। এরপর তারা 3 জন লিফটে উঠে উপরে চলে যায়। তারা লিফটে থেকে বিঙ্কের উপর নজর রাখতে শুরু করে, কিন্তু লিফটের স্পিড বেশি হওয়ায় তারা বিঙ্কের আগেই উপরে উঠে যায়। তখন বিঙ্কের ভীম তাদের কাছাকাছি চলে আসে। তখনই ভিকো সেটার উপরে উঠতে চায়, কিন্তু সে উঠতে না পেরে ঝুলে পড়ে। ভিকোর ওজনের কারণে ভীম তাদের দিকে ঝুঁকে পড়ে আর বেবি বিঙ্ক স্লাইড করে এসে লিফটের ছাদের উপর বসে পড়ে, কিন্তু ভিকো ভীম ধরেই ঝুলে থাকে। এরপর লিফটে 2 তলা নিচে নেমে গেলে বিঙ্ক বিল্ডিং এর ভেতরে চলে আসে। এদিকে এডি নরবিকে ভিকোকে সাহায্য করার জন্য জোর করে ঠেলে দিলে উল্টো সেও ভিকোর পা ধরে ঝুলে পড়ে। এতক্ষণ বেচারা একা একা ঝুলছিল। এখন নরবি সাহায্য করতে সে মুসিবত আরও বাড়িয়ে দিল। নরবি তখন তার জুতা ধরে ঝুলে থাকতে শুরু করে। কিছুক্ষণ জুতা ধরে ঝুলে থাকতে না পেরে সে নিজেও পড়তে পড়তে একটা কাঠের ভীমের ওপর আটকে যায় আর ভিকো ঝুলে এসে ভেতরে পড়ে যায়। ভিকো আর এডি উঠেই বিঙ্ককে খুঁজতে শুরু করে। এদিকে নরবি ওই ভীমে বাড়ি খেয়ে শেষ পর্যন্ত একটা সিমেন্টের ডাব্বাতে গিয়ে পড়ে। পরপর টানা কয়েকবার অ্যাক্সিডেন্ট করায় ভিকো একটা ময়লার ডাব্বাতে গিয়ে পড়ে। দুজনকেই 2 দিকে হারিয়ে এডি তখন একাই বিঙ্ককে খুঁজতে থাকে আর সৌভাগ্যবশত এডি বিঙ্ককে পেয়েও যায়। সে বিঙ্ককে দেখেই বলে ওঠে, আজকে তোকে খাইছি রে বেটা, আমি সারা জীবনেও এত কষ্ট করি নাই। একটা পুচকে বাচকা হয়ে তুই আমাকে যে ঘুরান ঘুরিয়েছিস, আজকে তোর খবরই আছে। এই বলে সে যখন সামনে আগায় তখন বিঙ্কের মুখের লালার ওপর পিছলা খেয়ে সে আবার পড়ে যায় আর সাথে সাথে একটা হাতুড়ি এসে তার কপালের উপর পড়ে। বেবি বিঙ্ক এসব দেখে হাসতে হাসতে সামনে এগিয়ে যায়। এডি কোনো মতে উঠে দাঁড়ায়। মাথায় আঘাত পাওয়ার কারণে ব্যালেন্স করতে না পেরে সে রং মিক্সড করার একটা মেশিনের সুইচ টেনে দেয় আর সাথে সাথে উপর থেকে পিচ্ছিল রং এসে তার সারা গায়ে পড়তে শুরু করে। তার সারা শরীর আঠাতে মেখে যায়। সে উঠে আবার ডায়লগ মারতে শুরু করে, তোকে আমি ছাড়বো না পিচ্চি বান্দর, আমি তোকে খুনি করে ফেলবো। কিন্তু এসব বলতে বলতে ওই পিছলা জায়গায় সে আবার পড়ে যায়। বিঙ্ক তখন একটা ক্যারিং লিফট দেখতে পেয়ে তাতেই উঠে পড়ে। তারপর সে সেটাতে করে নিচে নামতে শুরু করে। এডি বিঙ্ককে দেখতে থাকে আর বলতে থাকে, আমার টাকা পয়সা সব চলে গেল রে, আমার সব শেষ হয়ে গেল। তখনই সে ক্রেনের একটা দড়ি নামতে দেখে সেটাতে ঝুলে পড়ে, কিন্তু ঝুলে পড়ার পরপরই হঠাৎ মেশিনটি বন্ধ হয়ে যায়। আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছিল দেখে সবাই মেশিন ও কাজ বন্ধ রেখে যে যার বাড়িতে চলে যায়। বেচারা এডি সারা গায়ে রং মেখে ক্রেনের দড়ি ধরে ঝুলে থাকে। এদিকে বিঙ্কের ক্রেনও ততক্ষণে নিচে নেমে গেছে। সে ক্রেন থেকে নেমে হামাগুড়ি দিয়ে সামনের দিকে যেতে থাকে। এদিকে রাতের বেলায় ভিকো আর নরবি এসে কোনো মতে এডিকে সেখান থেকে বের করে নিয়ে তাদের বাসায় চলে যায়। এদিকে মিসেস স্ল্যারিনের বাসায় গোয়েন্দা অফিসাররা তদন্ত করা নিয়ে কথা বলছিল। তারা বলে, আমরা রিপোর্ট পেয়েছি। অনেকেই বলেছে একটা ছোট্ট বাচ্চাকে প্রথমে পাশে দেখা গিয়েছে, এরপর একটা চিড়িয়াখানায় দেখা গিয়েছে, আর তারপর তাকে একটা পার্কে দেখা যায়। পাশেই বসে থাকা গিলবার্টিন তখন বলে ওঠে, শেষটা কি কনস্ট্রাকশন বিল্ডিং? অফিসার অবাক হয়ে বলে, হ্যাঁ। গিলবার্ট বলে, এটা তো বিঙ্কের সবচেয়ে প্রিয় বইয়ের গল্পটার মতো। গল্প একদম হুবহু এমনই ছিল। সেই অনুযায়ী এরপর সে নিশ্চয়ই রিটায়ার্ড আর্মি অফিসারদের কাছে যাবে।
সাথে সাথেই অফিসাররা তাদেরকে নিয়ে রিটায়ার্ড আর্মি অফিসারদের থাকার জায়গার দিকে রওনা হয়। এদিকে বেবি বিং সত্যি সত্যি আর্মি অফিসারদের হাউজে পৌঁছে যায়। বুড়া হয়ে যাওয়ায় রিটায়ার্ড আর্মি অফিসাররা তাকে দেখে অনেক খুশি হয়। তারা টিভিতে বিংকে কিডন্যাপ হয়ে যাওয়ার কথা জানতো। তারা বিংকে সবার মাঝখানে রেখে গান গেয়ে শোনাতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে সেখানে বিংকের বাবা মাও চলে আসে। তার মা তাকে দেখা মাত্র কোলে তুলে নেয়। সবাইকে ধন্যবাদ দিয়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তো গাড়িতে যাওয়ার সময় বেবি বিংকে একটা বড় বিল্ডিং এর দিকে ইশারা করে বারবার বলতে থাকে, বু বু। তখন তার মা মিস ল্যারিন বুঝে যায় বিংকের বইটা ওই বিল্ডিংয়েই ফেলে এসেছে। তার মানে সে ওই বিল্ডিংয়েই ছিল। পুলিশ অফিসাররা তাড়াতাড়ি গিয়ে তাদের গাড়ি ঘুরিয়ে ওই বিল্ডিংয়ের কাছে যায়। আর সেই বিল্ডিং পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলে। এদিকে সেই তিনজন চোর তখন ওই বিল্ডিংয়ের ভেতরে ছিল। হঠাৎ বু বু শব্দ শুনে অ্যাডি সামনে এসে সেই বইটা দেখতে পায়। সে বলে বিংক হয়তো সেই বইটা ফেরত নিতে চলে এসেছে। এই ধারণা করে তারা জানালার সামনে যায়। আর সাথে সাথেই তারা পুলিশের গাড়ি দেখতে পায়। পুলিশ তাদেরকে বলে তোমাদেরকে ঘিরে ফেলা হয়েছে, বাচ্চার বইটাকে নিচে ফেলে দাও আর আত্মসমর্পণ করো। তারা কষ্টে আর অভিমানে বইটা ছুঁড়ে ফেলে দিয়ে আত্মসমর্পণ করে। বেবি বিংকের বাবা মা বিংকে নিয়ে বাসায় চলে আসে। তারা বিংকে ঘুম পাড়িয়ে তাদের নিজেদের রুমে চলে যায়। কিন্তু বিংক একটু পরেই আবার উঠে যায়। তারপর সে আরেকটা বই হাতে নেয়, যার নাম বেবি বইয়ের চীন অ্যাডভেঞ্চার, মানে মুভিটার দ্বিতীয় পার্ট আসবে। তবে আজ প্রায় 30 বছর পার হয়ে গেলেও সেই দ্বিতীয় পার্টটি এখনো আসেনি। তাছাড়া এই বাচ্চাটাও কিন্তু এখন বুড়ো হয়ে গিয়েছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।